আচ্ছা, এখানে জুলাইয়ের মালিকানা নিয়ে যে টানা হেঁচড়া বা বিতর্ক, এইটা কি মানে আসলে এই বিষয়টা কেন মানে? এইটা এখন পর্যন্ত আছে, কারণ এখন পর্যন্ত আমরা ভাবছি যে জুলাই আন্দোলন এটা মানে একটা জগদ্দল পাথরকে সরিয়েছে, এইটুক ইতিবাচক একটা ভালো কাজ যারা মনে করেন তারা এটার মালিকানাটা দাবি করছেন। আমরা যেটা বলি আর কি, যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স। কোনো কিছুতে জয়লাভ করলে তখন সবাই বলে যে এটা আমার কারণে হয়েছে, তাই না? যদিও মূল শক্তি জনগণ। জনগণ তো মূল শক্তি, কিন্তু জনগণের কথা তো বলে না। যেমন এই দেশে লাখ লাখ লোক প্রাণ দিয়েছে না স্বাধীনতার জন্যে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে না, লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে, অভ্যন্তরীণ উদ্বাস্তু লাখ লাখ, কোটিখানেক তো দেশান্তরী হয়েছে। তারপরেও বলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে। তা বঙ্গবন্ধু স্বাধীনতা দিলে এরা কি করলো? এই লাখ লাখ মানুষ যে মারা গেল, এদের কোনো অবদান নাই? তো এরকমই আর কি জুলাই আন্দোলনের ব্যাপারটাও তাই। আমরা দেখলাম যে সবচাইতে বেশি প্রাণ দিয়েছে শ্রমজীবী মানুষ। এটার একটা আমরা প্রথম আলোতে একটা হিসাব দেখেছিলাম, কারা কত, ছাত্র কতজন, শ্রমজীবী মানুষ কতজন, অন্যান্যরা কতজন। তো শ্রমজীবী মানুষদের কথা তো বলছে না, বলতেছে যে আমার পার্টি বেশি প্রাণ দিয়েছে। তো এর সাধারণ মানুষ কি পার্টি করে নাকি? সাধারণ মানুষ তো পার্টি করে না। তারা পার্টির কাছে অনেক প্রত্যাশা আছে তাদের, কিন্তু তারা তো সবাই পার্টি করে না। তো এটা হচ্ছে যে আমরা যে মাস দেখলাম, এটা তো মাস মুভমেন্ট হয়েছে, যে মাসটাকে আমরা দেখেছি, যে জনতা, এটা তো কোনো পার্টির ব্যানারে আন্দোলন হলে তো এই আন্দোলনই হতো না, কারণ পার্টিগুলো তো এর আগে আন্দোলন করেছে। ধরেন এই জামাতে ইসলামী এবং বিএনপি, এরা মালিকানাগুলো দাবি করছে। বিএনপি তো অনেক আন্দোলন করেছে, অনেক অনেক। তাদের নেত্রী খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল, পথে বাধা দিয়েছে কেউ? আপনি কি 50টা বা 100টা লোককে কি গাড়ির সামনে শুয়ে যেতে দেখেছেন? দেখেন নাই। নিয়ে গেছে তো, রেজিস্ট করতে পারে নাই। এখন আমি বলবো না যে তারা তাদের নেত্রীকে ভালোবাসে না, কিন্তু এটাকে তারা প্রতিরোধ করতে পারে নাই, সেই সক্ষমতা তাদের ছিল না। তারপরে এই যে 23 সালের 28শে অক্টোবরে তারা যে একটা বিশাল সমাবেশ, তারপর কয়েকটা বোমা ফুটলো, গোলাগুলি হইল কিছু, তারপরে তারা একেবারে পিটটান দিল। জামাতে ইসলামী তাদের প্রধান নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিল। কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে না, কোনো আন্দোলন কিচ্ছু হয় না। তাহলে এই আন্দোলনটা কিভাবে এত জোর পেল? এটা জোর পেল যে এটা তরুণদের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তারা দেখেছেন তরুণরা, এবং তারা এক পর্যায়ে এসে সবাই সামিল হয়েছে। এবং শুধু তা না, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার স্টুডেন্টরা, সবাই এক কাট্টা একটা পর্যায়ে এসে। এইটা তো অভূতপূর্ব। এটা আমরা এক সময় দেখেছিলাম 69-এর গণ আন্দোলনের সময়। এক পর্যায়ে এসে শ্রমজীবী মানুষও শরিক হয়ে যায়। 69-এও হয়েছে, এবারও হয়েছে। এটা কোনো পার্টির ব্যানারে হয় নাই। তো পার্টির ব্যানারে হয় নাই হলে এটা এভাবে সফল হতো না। এখন যদি পার্টিগুলো দাবি করে, এটা মানে কিছু করা তো নাই। আপনি তো যে কেউ যে কিছু দাবি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কোনো দলের ব্যানারে সম্পৃক্ত হয় নাই। সাধারণ মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, এবং মানুষ আশা করেছিল এরপরে যে রাজনৈতিক সরকার হবে তারা এই পরিবর্তনগুলো এগিয়ে নিয়ে যাবে, অনুঘটক হবে, তারা ক্যাটালিস্ট হবে। সেইখানে যখন তারা কোনো ব্যত্যয় দেখে, তখন তাদের মধ্যে একটু হতাশা আসে। হতাশা থেকেই তারা তখন অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় একটু আপনাকে জিজ্ঞেস করি, যে গত কয়েক বছরে মানে এই গত 1-2 বছরে আপনি দেখেছেন যে 71কে 24-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এবং অনেক ধরনের মন্তব্য আমরা শুনেছি যে শহীদদের সংখ্যা নিয়ে তুচ্ছতা, 71-এর শহীদদের সংখ্যা নিয়ে তুচ্ছতা ছিল, বা 71-এ আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি। এই ধরনের অনেকগুলো মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে আমরা শুনেছি। তো এই বিষয়টা আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি আসলে কীভাবে দেখেন? এখানেও দুইটা বিষয় আছে। ধরুন 71 নিয়ে এখন যে সমস্ত নেতিবাচক প্রচারণা আমরা দেখি,
একটা হচ্ছে সাধারণ মানুষ যারা ৭১ দেখে নাই, যারা ৭১ দেখে নাই তারা ৭১-এর নৃশংসতা উপলব্ধি করতে পারবে না। কারণ বাঙালি কিন্তু এর আগে কোনো যুদ্ধই দেখেনি। আমরা যে অঞ্চল নিয়ে বাংলাদেশ, আমরা এর আগে কোনো যুদ্ধ দেখিনি। এই প্রথম যুদ্ধ হলো ৭১-এ। তো সেটা যে কি ভয়াবহ, এইটা যারা দেখেছে তাদের বাইরে যারা দেখে না তারা এটা উপলব্ধি করতে পারবে না। যে সিপাহী বিদ্রোহের সময় শত শত সিপাহীকে ধরে ধরে ফাঁসি দিছে, এইখানেও ফাঁসি দিয়েছে। এই যে এখন যেটাকে আমরা বাহাদুর শাহ পার্ক বলি, তাই না? তো এটা তো আমরা দেখি নাই, আমরা বইয়ে পড়েছি, শুনেছি। তো বই পড়ে তো অতটা আবেগ আসে না যেটা চোখের সামনে দেখলে আসে। ভালোবাসা বলেন, ঘৃণা বলেন, সবই কিন্তু চাক্ষুষভাবে প্রত্যক্ষ করলে আমরা এটা বুঝি। তো যেই জেনারেশন ৭১ দেখে নাই, ৭১ নিয়ে সেই জেনারেশনের ততটা আবেগ নাই। তারপরে তারা দেখেছে একটা দীর্ঘদিন একটা স্বৈরাচার, যে স্বৈরাচার ৭১-কে বিক্রি করে চলেছে। তখন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা বা স্বৈরাচার বিরোধী যে মনস্তত্ত্ব যে ডেভেলপ করেছে, সেই মনস্তত্ত্বের মধ্যে একটা ৭১ বিরোধী মনস্তত্ত্ব অনুষঙ্গ হয়ে গেছে, যে এরা তো ৭১ বিক্রি করে চলছে, তাহলে তো ৭১। এটা হয় অনেক সময়। যেমন আপনি দেখবেন যে আমাদের এখানে এর আগে এই ৪৭ থেকে ৭১ পর্যন্ত আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করতাম। তো পাকিস্তানের শাসক গোষ্ঠী সবসময়ই একটা যুক্তি দিত যে যারাই এই স্বায়ত্তশাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামের শত্রু। সবসময় বলতো তারা ইসলাম ডোবে, মানে ডুবে যাচ্ছে। হ্যাঁ, ইসলাম খাতরে মে হায়, এটা বলতো, ইসলাম বিরোধী বলতো, মানে ইসলামটাকে তারা বিক্রি করতো। তার মানে এই তো না যে মানুষ, এই দেশের মানুষ ইসলাম বিরোধী, কিন্তু ইসলাম যেহেতু ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটি অস্ত্র, হাতিয়ার হিসাবে তারা ধর্মটাকে ব্যবহার করত, তখন তার বিরুদ্ধে কিন্তু এইখানে এক ধরনের মধ্যবিত্তের মধ্যে একটা জাগরণ হয়েছিল, একটা সেকুলার চেতনার স্ফুরণ হয়েছিল। এই সেকুলারিজমটা কিন্তু অটোমেটিক আসে নাই, পাকিস্তানিরা ইসলামকে বেশি বেশি ব্যবহার করার কারণে কিন্তু এটা হয়েছে। তো সুতরাং এই একটা আছে। আরেকটা ব্যাপার আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গোষ্ঠীটি মনে করে যে ৭১-এ তারা হেরে গেছে, এখন তারা মনে করছে যে তারা জিতে গেছে। তো তখন তারা এই বয়ানগুলি তৈরি করছে ৭১ বিরোধী।